ট্রাম্পের সাবেক কর্মকর্তাদের হত্যার হুমকি, জর্জিয়ার এক ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল মামলা। এক দশক পর চীনে ট্রাম্প, ইরান যুদ্ধের ছায়ায় শি জিনপিংয়ের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিবাসন অভিযানের মুখে বাধা ক্যালিফোর্নিয়ার পর এবার মাস্ক নিষিদ্ধ করল নিউ ইয়র্ক। ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রশাসনের দুই প্রভাবশালী নারী কর্মকর্তাকে কুরুচিপূর্ণ এবং ভয়ঙ্কর প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মার্কিন ফেডারেল পুলিশ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম এবং সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক হুমকি দেওয়ার দায়ে অভিযুক্ত করা হয়েছে জর্জিয়ার বাসিন্দা এলিয়েট ওভেন শ্রোয়ারকে। ফেডারেল আদালতের নথিপত্র অনুযায়ী গত ৩রা এপ্রিল থেকে এলিয়েট শ্রোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অত্যন্ত গ্রাফিক বা বীভৎস সব বার্তা পোস্ট করেন। প্রসিকিউটরের দাবি, অভিযুক্ত ব্যক্তি ক্রিস্টি নোমকে উদ্দেশ্য করে লিখেছিলেন তিনি তাকে ভোঁতা ছুরি দিয়ে আঘাত করবেন এবং তার মাথা কেটে শুলে চড়াবেন। একইভাবে সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও খুনের হুমকি দেন তিনি। তদন্তকারী কর্মকর্তাদের মতে, নোম এবং বন্ডি যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের নেওয়া বিভিন্ন সরকারি সিদ্ধান্তের উপর ক্ষুব্ধ হয়ে শ্রোয়ার এই প্রতিশোধমূলক আচরণ করেছেন। জর্জিয়ার উত্তর জেলা আদালতের গ্র্যান্ড জুরি ইতিমধ্যে শ্রোয়ারের বিরুদ্ধে 4টি সুনির্দিষ্ট অভিযোগ এবং কাউন্ট গঠন করেছেন। এর মধ্যে অন্তঃরাজ্য হুমকির যোগাযোগ বা সাবেক সরকারি কর্মকর্তাদের ভয় দেখানোর মতো গুরুতর অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে। আমেরিকান আইন অনুযায়ী রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সেই সূত্র ধরে কাউকে হত্যার বা শারীরিক আঘাতের হুমকি দেয়া গুরুতর ফেডারেল অপরাধ। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে সোশ্যাল মিডিয়ায় দেওয়া কোনো পোস্ট বা কমেন্ট আপনার জন্য কারাগারের দরজা খুলে দিতে পারে। প্রায় এক দশক পর আবারও চীনের মাটিতে পা রাখতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবার বেইজিংয়ে শি জিনপিং এর সাথে এক ঐতিহাসিক বৈঠকে বসবেন তিনি। তবে এবারের সফরটি আগের চেয়ে অনেকটাই ভিন্ন। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের দীর্ঘসূত্রতা এবং বিশ্ববাজারে তেলের চড়া দামের চাপে ট্রাম্প এখন অনেকটাই কোণঠাসা। এই সংকটকালে বেইজিং সফর মার্কিন কূটনীতির জন্য এক বিশাল পরীক্ষা। প্রাথমিকভাবে এই সফরটি বসন্তের শুরুতে হওয়ার কথা থাকলেও ইরান যুদ্ধের কারণে তা পিছিয়ে যায়। ট্রাম্প প্রশাসন আশা করেছিল এই যুদ্ধ 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হবে, কিন্তু বাস্তবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় মার্কিন অর্থনীতি এখন খাদের কিনারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শি জিনপিংকে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র চাইছে চীন যেন তাদের প্রভাব খাটিয়ে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে রাজি করায়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যে বেইজিংকে এই বিষয়ে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে চীন এই যুদ্ধ সরাসরি থামাতে আগ্রহী না হলেও বিশ্ব অর্থনীতির মন্দা ঠেকাতে স্থিতিশীলতা চায়। এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে বোয়িং বিমান কেনা এবং কৃষি পণ্যের নতুন চুক্তির মাধ্যমে একটি সাময়িক যুদ্ধবিরতি বা ট্রেড ট্রুস বজায় রাখাই এখন দুই দেশের লক্ষ্য। ইরান যুদ্ধের নেপথ্যে চীনের এই বৈঠক থেকে কোনো বড় ধরনের ব্রেক থ্রু আসবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। তবে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির মোড় ঘোরাতে এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্প কি পারবেন চীনের সমর্থন আদায় করতে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি জানতেন যে আমেরিকার মেইন বা নিউ ইংল্যান্ড অঞ্চলে বসবাসকারী লাখ লাখ মানুষের পূর্বপুরুষ আসলে কানাডিয়ান? কয়েক প্রজন্ম ধরে যারা নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছিলেন তাদের জন্য এখন এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। কানাডার নতুন একটি আইনের ফলে এখন হাজার হাজার আমেরিকান নাগরিকত্বের প্রমাণ বা প্রুফ অফ সিটিজেনশিপের জন্য আবেদন করছেন। কেন হঠাৎ এই গণ আবেদন এবং এর পিছনের ইতিহাস কি? আজকের ভিডিওতে আমরা তা বিস্তারিত জানব। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে প্রায় 10 লক্ষেরও বেশি ফ্রেঞ্চ কানাডিয়ান উন্নত জীবনের আশায় কানাডা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু তৎকালীন কঠিন আইনের কারণে তারা তাদের সন্তানের কাছে কানাডিয়ান নাগরিকত্ব হস্তান্তর করতে পারেননি। ফলে জন্ম হয় লস্ট কানাডিয়ান্স বা হারিয়ে যাওয়া কানাডিয়ান প্রজন্মের। সম্প্রতি অন্টারিও আদালতের এক ঐতিহাসিক রায়ের পর কানাডা সরকার নতুন আইন পাশ করেছে, যেখানে বংশগত যোগসূত্র প্রমাণ করতে পারলেই নাগরিকত্বের দাবি জানানো যাবে।
জো বাউচারের মতো অনেক আমেরিকানই এখন এই সুযোগ নিচ্ছেন। তাদের মতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এই সময়ে কানাডিয়ান পাসপোর্ট থাকাটা একটি বাড়তি নিরাপত্তা এবং গর্বের বিষয়। তবে এই প্রক্রিয়াটি সহজ নয়। 19 শতকের পুরনো বাপটিজম সার্টিফিকেট, আদমশুমারি রিপোর্ট এবং হাতে লেখা ফরাসি নথিপত্র খুঁজে বের করতে হচ্ছে আবেদনকারীদের। এমনকি বংশ পদবীর ইংরেজি পরিবর্তনের কারণেও অনেকে জটিলতায় পড়ছেন। কানাডার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে ইতিমধ্যে হাজার হাজার আবেদন জমা পড়েছে। যদিও অনেকে এখনই দেশ ছাড়তে চান না, তবে নিজের শেকড় এবং পরিচয়ের টানে তারা এই দ্বৈত নাগরিকত্ব ধরে রাখতে আগ্রহী। আপনার পূর্বপুরুষদের সম্পর্কে এমন কোনো অজানা ইতিহাস কি আছে? কমেন্টে আমাদের জানান। বিশ্বের এমন সব চমকপ্রদ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নিউ ইয়র্কের পুলিশ এবং অভিবাসন নীতিতে আসতে যাচ্ছে এক আমূল পরিবর্তন। ডিউটিরত অবস্থায় এখন থেকে আর মাস্ক পরতে পারবেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একই সাথে কেন্দ্রীয় অভিবাসন সংস্থা আইসের ক্ষমতা কমিয়ে নিউ ইয়র্কের 2027 সালের নতুন বাজেট পাশ করতে যাচ্ছে গভর্নর ক্যাথি হুকুলের প্রশাসন। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে একে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল গত বৃহস্পতিবার এক ঘোষণায় জানান, বিরল কোনো অপারেশনাল প্রয়োজন ছাড়া সাধারণ ডিউটির সময় কোনো পুলিশ কর্মকর্তা মাস্ক ব্যবহার করতে পারবেন না। মূলত স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেটের এই চুক্তিতে আরো বড় পরিবর্তন আনা হয়েছে অভিবাসন নীতিতে। নতুন আইন অনুসারে এখন থেকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রীয় সংস্থা আইসের সাথে অভিবাসন অভিযানে কোনো সহায়তা করতে পারবে না। এমনকি বিচারিক ওয়ারেন্ট ছাড়া স্কুল, হাসপাতাল বা কোনো বাসস্থানে আইস কর্মকর্তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গভর্নর হুকুল বলেন, সাধারণ অপারেশনের সময় কোনো স্তরের কর্মকর্তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। তবে ক্যালিফোর্নিয়া এবং নিউ জার্সির মতো অন্যান্য ডেমোক্রেট শাসিত অঙ্গরাজ্যগুলো এমন পদক্ষেপ নেওয়ার ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ তাদের বিরুদ্ধে মামলা করেছে। ফলে নিউ ইয়র্কের এই সিদ্ধান্তেও বড় আইনি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় অভিবাসন নীতির বিরুদ্ধে নিউ ইয়র্কের এই অবস্থান বাইডেন ট্রাম্প ঘরানার রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলবে। আপনি যদি 2026 সালে ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন নিশ্চিত করেছে যে 2026 সালের শেষ নাগাদ কার্যকর হতে যাচ্ছে ইউরোপীয় ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম বা ETIAS। যারা বর্তমানে ভিসা ছাড়াই ইউরোপে প্রবেশের সুযোগ পান, তাদের জন্য এখন থেকে বাধ্যতামূলক হতে যাচ্ছে এই ডিজিটাল পারমিট। নতুন এই নিয়ম অনুযায়ী ব্রিটিশ নাগরিক সহ বিশ্বের 60টিরও বেশি দেশের পর্যটকদের ইউরোপের 30টি দেশে প্রবেশের আগে এই অনুমোদন নিতে হবে। এটি কোনো প্রথাগত ভিসা নয়, বরং একটি ডিজিটাল ট্রাভেল অথরাইজেশন। আবেদন করার জন্য জনপ্রতি খরচ হবে 20 ইউরো। তবে 18 বছরের কম এবং 70 বছরের বেশি বয়সীদের জন্য এই ফি লাগবে না। এই অনুমোদনের মেয়াদ থাকবে 3 বছর অথবা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। একবার এই অনুমোদন পেলে 180 দিনের মধ্যে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত ইউরোপে অবস্থান করা যাবে। আবেদন প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং কয়েক মিনিটের মধ্যেই এর ফলাফল পাওয়া যাবে। তবে মনে রাখবেন, এই পারমিট আপনার পাসপোর্টের সাথে ডিজিটালভাবে যুক্ত থাকবে। তাই আবেদনের সময় ভুল তথ্য দিলে বা অন্য পাসপোর্ট ব্যবহার করলে সীমান্তে প্রবেশের অনুমতি মিলবে না। মূলত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন এই কঠোর পদক্ষেপ নিচ্ছে। তাই আগামী বছরের শেষে ইউরোপ যাওয়ার আগে অবশ্যই আপনার ETIAS স্ট্যাটাস যাচাই করে নিন। আন্তর্জাতিক বাজারে আবারও অস্থিরতা। দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে দেখা দিয়েছে বিশাল লাভ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আউন্স প্রতি স্বর্ণের দাম ছাড়িয়ে গেছে $4,700 ঐতিহাসিক রেকর্ড সীমা, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো কেন হঠাৎ এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সাধারণ ক্রেতাদের উপরে এর প্রভাব কতটুকু। আন্তর্জাতিক স্পট মার্কেটে শুক্রবার সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম 0.7% বেড়ে দাঁড়িয়েছে $4,715। বাজার বিশ্লেষকদের মতে এই দাম বাড়ার পেছনে প্রধান কারণ ভূ রাজনীতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির আশাবাদ বিনিয়োগকারীদের মনে নতুন আস্থা যোগাচ্ছে।
ট্রাম্প প্রশাসনের ইতিবাচক সংকেত এবং যুদ্ধবিরতি কার্যকর থাকায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা এখন তুঙ্গে। তথ্যমতে ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হওয়ার পর স্বর্ণের দাম প্রায় 10% কমেছিল, কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তা আবারও ঘুরে দাঁড়িয়েছে। শুধু স্বর্ণ নয়, রূপা এবং প্ল্যাটিনামের দামও পাল্লা দিয়ে বাড়ছে। রূপার দাম 1.8% বেড়ে আউন্স প্রতি প্রায় $80 পৌঁছেছে। এদিকে দেশের বাজারেও উত্তাপ ছড়িয়েছে। বর্তমানে 22 ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি 2,44,711 টাকা। অর্থনীতিবিদদের মতে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে। তাই যারা নতুন করে বিনিয়োগের কথা ভাবছেন তাদের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।